বাধা রুম, ওকে। বাতে বালুচর, ধাতে ধানক্ষেত, রূপবতী, মতে মাটির কান্না। বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত জসীমউদ্দিন স্যারকে নিয়ে আলোচনা করব। আমি পল্লী কবি জসীমউদ্দিনের জন্মসাল, মৃত্যুসাল, তার পদক, পদবী, পুরস্কার, সম্মাননা সহ যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, সে একটি উপন্যাস লিখেছে তার জীবদ্দশায়, এসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন তার মাতুলালয়ে অর্থাৎ ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালের 1 জানুয়ারি। তাহলে জন্ম 1 জানুয়ারি 1903 ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। এটা তার পিত্রালয় অর্থাৎ তার তার মামার বাড়ি অর্থাৎ তার মায়ের বাড়ি ছিল এটা। আচ্ছা, ওনার মৃত্যু 3রা মার্চ 1976। উনি ঢাকাতে মৃত্যুবরণ করেন, ঢাকাতে। আচ্ছা, এখন উনি মারা যাওয়ার পরে ওনাকে যেখানে সমাধিস্থ করা হয়, এটা ওনারই ইচ্ছায়, অর্থাৎ যখন উনি জীবিত ছিলেন তখন উনি বলেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার পিত্রালয় অর্থাৎ পৈতৃক নিবাস যেখানে ছিল সেই জায়গাতে সমাধি করার জন্য বা দাফন করার জন্য। সেই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর বা অম্বিকাপুর নামে পরিচিত। তো লিখি, সমাধি গোবিন্দপুর, এটা অম্বিকাপুর নামে পরিচিত, অম্বিকাপুর নামে পরিচিত। এখানে তাকে সমাধিস্থ করা হয়। তার পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা। প্রকৃত নাম মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা। জসীমউদ্দিন মোল্লা, এটা তার প্রকৃত নাম। তার মায়ের নাম আমিনা এবং তার মায়ের একটা ডাক নাম ছিল রাঙাচুট। এত ডিটেলস আমাদের দরকার নেই। আর বাবার নাম হচ্ছে আনসার মোল্লা। তো আমাদের মা বাবার নাম না জানলেও চলবে, তার নামটা জানলেই হবে। তো তার জন্ম 1 জানুয়ারি 1903 ফরিদপুরের তাম্বুলখানা, মৃত্যু 13 মার্চ 1976 ঢাকাতে, সমাধি গোবিন্দপুর যেটা অম্বিকাপুর নামে পরিচিত। প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা। আচ্ছা, তিনি 1921 সালে ফরিদপুরের ওয়েলফেয়ার স্কুল, বর্তমান যেটা জেলা স্কুল নামে পরিচিত, এই জেলা স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অর্থাৎ তিনি 1921 সালে ওয়েলফেয়ার স্কুল ফরিদপুর, বর্তমানে এটা জেলা স্কুল নামে পরিচিত, জেলা স্কুল, এটা জেলা স্কুল নামে পরিচিত। এই জেলা স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, ওকে, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এখন পরবর্তীতে তিনি 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের উপরে। তার পরবর্তীতে 1931 সালে
একই বিষয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ডিগ্রি অর্জন করেন। তাহলে এখানে 1921 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1929 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিষয়? বাংলা ভাষা ও সাহিত্যের উপরে। এর পরবর্তীতে 1931 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, এই হচ্ছে তার মোটামুটি শিক্ষা জীবন এবং তার জন্ম। তাহলে 1921 সালে তিনি প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন, 1929 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন, 1931 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের উপরে। 1931 থেকে 1937, একটু খেয়াল রাখতে হবে, 1931 থেকে 1937 এই যে সময়টুকু, এই সময়টুকুতে তিনি দীনেশ চন্দ্র সেনের সাথে বাংলা লোক সাহিত্য সংগ্রহের কাজ করেন। তাহলে 1931 থেকে 1937 সাল এই পর্যন্ত সময় তিনি দীনেশ চন্দ্র সেনের সাথে লোক সাহিত্য সংগ্রহের কাজ করেন। অর্থাৎ এই যে লোকসাহিত্য সংগ্রহ কাজ করেন, এনার সাথে দীনেশচন্দ্র সেন ছিল এবং জসীমউদ্দিন ছিল। এর পৃষ্ঠপোষকতায় ছিলেন তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি আশুতোষ মুখোপাধ্যায়। লোকসাহিত্যটা কি আমি আর একটা ক্লাসে আলোচনা করব। এর পরবর্তীতে 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার হন। তাহলে 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার হন। 1938 সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন। আমি এবার আলোচনা করব জসীমউদ্দিন স্যারের পুরস্কার এবং পদকগুলা নিয়ে এবং পদবীগুলো নিয়ে আলোচনা করব। পুরস্কার 1978 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান, এটা মরণোত্তর। তিনি 76 সালে মারা যাওয়ার পরে 78 সালে তিনি স্বাধীনতা পুরস্কারটি পান। 1974 সালে বাংলা একাডেমি পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেন। 1958 সালে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্সের উপরে পাকিস্তান সরকার তাকে একটি পুরস্কার দেয়, তিনি 21 পদক পান। এবং 1969 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে ডি লিট উপাধি দেওয়া হয়। 1978 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান। আচ্ছা, 1974 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন। ওকে, 1958 সালে উনি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্স, এটা হচ্ছে তার পুরস্কার। 1978 স্বাধীনতা পুরস্কার, 74 তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন, 1958 সালে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পান। আচ্ছা, এর পরবর্তীতে এর ভেতরে 1974 সালে এটা হচ্ছে পদক, এটা হচ্ছে পুরস্কার। 1974 সালে তিনি
21 পদক পান, 21 পদক পান 1974 সালে। আচ্ছা, এবার উপাধিটা কি তা একটু দেখি। উপাধি এটা 1969 সালে, 1969 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি ডি লিট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি ডিলিট উপাধি পান। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি, এটা 1927 সালে প্রকাশিত হয়। তার ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি এটা লেখেন এবং এই 1927 সালে প্রকাশিত হওয়া রাখালি কাব্যগ্রন্থ, আমরা এই কাব্যটার অন্তর্গত কবিতা হচ্ছে কবর কবিতাটি, অর্থাৎ কবর কবিতাটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবর কবিতাটি প্রথম ছাপা হয় কল্লোল পত্রিকায়। তো আমরা একটু দেখি তার কাব্যগ্রন্থগুলো, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি? উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাখালি, প্রথম প্রকাশিত, প্রথম প্রকাশিত রাখালি। ওকে, রাখালি এটা 1927 সালে প্রকাশিত হয়। এখানে 19টি কবিতা রয়েছে, রাখালি কাব্যে 19টি কবিতা রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কবর। তো এই কবর কবিতা তিনি মানে ছাত্র থাকাকালীন উনি এটা লেখে। রাখালি কাব্যে 19টি কবিতা রয়েছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, কবর কবিতাটি প্রথম ছাপা হয় কল্লোল পত্রিকায়। ওকে, এর পরবর্তীতে তিনি লেখেন যেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ, এই যে কাব্যটা উনি লিখলেন, এটা 1929 সালে প্রকাশিত হয়। 1929 সালে এই নকশি কাঁথার মাঠ একটি স্বতন্ত্র কাব্য এবং বিশ্বব্যাপী সমাদৃত একটি কাব্য এবং তার জীবনে লেখা শ্রেষ্ঠ কাব্য নকশি কাঁথার মাঠ। কেন এটা শ্রেষ্ঠ কাব্য? এই নকশি কাঁথার মাঠ, এখানে গ্রাম বাংলার জীবন উঠে এসেছে এবং কারুণ্য, গ্রাম বাংলার জীবনের কারুণ্য, দুর্দশা এবং এখানে অবিনশ্বর প্রেম কাহিনী রয়েছে। এই নকশি কাঁথার মাঠ ইংরেজিতে অনুবাদ করেন E.M. মিলফোর্ড নামের একজন ইংরেজ সাহিত্যিক এবং ইংরেজিতে এই নকশি কাঁথার মাঠ কবিতাটির নামকরণ করা হয় দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কোয়াইল্ট নামে। এটাকে তিনি ইংরেজিতে অনুবাদ করেন। তো এই হচ্ছে নকশি কাঁথার মাঠ। এরপরে আমরা দেখি তার পরবর্তী সজন বাদিয়ার ঘাট। সজন বাদিয়ার ঘাট, এটাও তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। এই সজন বাদিয়ার ঘাট, এখানে মূলত তিনি সজন এবং দুলি, এটা দুটো কি কেন্দ্রীয় চরিত্র, এটাও তার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এরপরে তিনি সুচৈনী একটা কাব্যের নাম পাই, সুচৈনী, এটাও একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এর ভিতরে তিনি কিছু কবিতা সংকলন করেছেন, তার কিছু নির্ধারিত কবিতা এই সুচৈনী কাব্যের অন্তর্গত। এবার আমরা দেখাবো এই উল্লেখযোগ্য রাখালি, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, সুচৈনী বাদেও তার জীবদ্দশায় যে 16টি কাব্য তিনি লিখেছিলেন, সেই 16টি কাব্য আমরা এই চারটি সহজ যে 16টি কাব্য তিনি লিখেছিলেন আমরা কিভাবে এক দৃষ্টিতে মনে রাখতে পারি, এই টেকনিক্যালি আকারে আমি এটা দেখাবো। অত্যন্ত টেকনিক্যালি ভাবে আমরা কিভাবে জসীমউদ্দিন স্যারের বাকি কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারি, তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো। বাধা রুম, ওকে, বাতে বালুচর, ধাতে ধানক্ষেত, ওকে, রুতে রূপবতী, মতে মাটির কান্না, তাহলে আমরা স্টেপ 1 দিয়ে করি এটা। স্টেপ 1 আমরা বাধা রূপ, বাতে বালুচর, ধাতে ধানক্ষেত, রুতে রূপবতী, মতে মাটির কান্না। তাহলে নিচের
রূপবতী কোন ধরনের গ্রন্থ? এটা একটা কাব্যগ্রন্থ। কার লেখা? জসীমউদ্দিনের লেখা। আচ্ছা, এরকম বালুচর কার লেখা? জসীমউদ্দিনের। কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। খুব সহজে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি। স্টেপ 2 বলা হচ্ছে এসো মা হলুদ জলে। এসো মা হলুদ জলে, তাহলে এতে কি হয়? এতে মনে রাখবো 1 পয়সার বাঁশি, 1 পয়সার বাঁশি। ওকে। শতে মনে রাখবো সকিনা, সকিনা। মাতে সবার পরিচিত মা যে জননী কান্দে, মা যে জননী কান্দে, মা যে জননী কান্দে। ওকে। হলুদ, হলুদ, হলুদে মনে রাখবো হলুদ বরণী, হলুদ বরণী। এটা কিন্তু খুব বেশি বোঝা যায় না যে কার লেখা, একটা কঠিন প্রশ্ন মনে হয়, কিন্তু হলুদ বরণী কিন্তু জসীমউদ্দিনের লেখা। আচ্ছা, জলেতে কি হয়? জলেতে যে হচ্ছে, এটা হচ্ছে জলে লেখন, জলে লেখন। ওকে। তাহলে এসো মা হলুদ জলে, এতে 1 পয়সার বাঁশি, শতে সকিনা, মাতে মাঝে জননী কান্দে, হলুদে হলুদ বরণী, জলে হচ্ছে জলে লেখন। স্টেপ 3 দেখি। স্টেপ 3 হচ্ছে ভয়াবহ মাগো কাফন। একটু মনে রাখবো, ভয়াবহ মাগো কাফন। ভয়াবহ দিনগুলো, ভয়াবহ সেই দিনগুলি, ভয়াবহ সেই দিনগুলি। ওকে। ভয়াবহ সেই দিনগুলি। মাগোতে মনে রাখবো মাগো জ্বালায়ে রাখিস আলো, জ্বালায়ে, জ্বালায়ে, জ্বালায়ে রাখিস আলো, রাখিস আলো। ওকে। কাফন, কাফনে মনে রাখবো কাফনের মিছিল, কাফনের মিছিল। ওকে। স্টেপ 3 ভয়াবহ মাগো কাফন। ভয়াবহতে ভয়াবহ সেই দিনগুলি, মাগোতে মাগো জ্বালায় রাখিস আলো, কাফনে হচ্ছে কাফনের মিছিল। তো এইভাবে আমরা জসীমউদ্দিনের কাব্যগুলো মনে রাখতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।